killing of 6 persons. For all these 3 counts, we have decided to inflict her with only one sentence, that is sentence of death. মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার ফাঁসির আদেশ প্রতিশোধ নয় বলছে প্রসিকিউশন, মাইল ফলক হয়ে থাকবে মন্তব্য অ্যাটর্নির। যারা আসামি পলাতক আছেন, দেশের বাইরে আছেন, তাদেরকে বাংলাদেশের মাটিতে নিয়ে এসে আইনের মাধ্যমে তাদের এই শাস্তি কার্যকর করবে। শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল সাহেবের বাংলাদেশে তাদের সমস্ত সম্পত্তি ক্রয় করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দণ্ড কার্যকরের দাবি ভুক্তভোগী ও স্বজনদের। রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ মামুনের লঘু দণ্ডে ক্ষোভ। সরকারের কাছে বিনীত অনুরোধ করছি, অতি দ্রুত তাদেরকে দেশে এনে এই ফাঁসি কার্যকর করা আমাদের একটা আশা আকাঙ্ক্ষা। আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের যে মাত্র 5 বছর রায় দেওয়া হয়েছে, আমরা শহীদদের পরিবারের পক্ষ থেকে গ্রহণ করি না। ফ্যাসিস্টদের জন্য শিক্ষা হয়ে থাকবে এই রায়, অভিমত রাজনৈতিক নেতাদের। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ। ফ্যাসিস্ট স্বৈরাচার যত শক্তিশালী হোক, যত দীর্ঘদিনই রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে পরিচালিত করুক, ক্ষমতা ভোগ করুক, তারা একদিন না একদিন আদালতের কাঠগড়ায় তাদের দাঁড়াতেই হবে। আমরা মনে করি এই বিচারের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ কারো নেই। কিছুটা হলেও আমাদের শহীদেরা যারা ছিল, যারা তাদের জীবন হারিয়েছে এই দীর্ঘ সময়ে, তাদের আত্মার শান্তি পেয়েছে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। রাজনৈতিক নেতার সর্বোচ্চ আসন থেকে ফাঁসির দণ্ড, একজন শেখ হাসিনা হয়ে উঠেছিলেন স্বৈরাচারের প্রতীক। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই অপরাধে আসাদুজ্জামান খানকেও মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। রায়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করে শহীদ পরিবার ও আহতদের প্রদানে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। অপর আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ায় তার সাজা কমিয়ে দেয়া হয়েছে 5 বছরের কারাদণ্ড। ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার এই রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, চৌধুরী মামুনের অপরাধ সর্বোচ্চ সাজার যোগ্য, তবে রাজসাক্ষী হয়ে মামলায় গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করায় তার সাজা কমিয়ে 5 বছরের জেল দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের রায়ে শেখ হাসিনার 3টি মানবতা বিরোধী অভিযোগের প্রমাণ পাওয়ার কথা বলা হয়েছে। চাংখারপুলের 6 জনকে হত্যা, আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে মারার ঘটনায় শেখ হাসিনার নির্দেশ প্রমাণিত হওয়ায় তাকে ফাঁসির দণ্ডাদেশ দেওয়া হয়েছে। এছাড়া আন্দোলন দমাতে আন্দোলনকারীদের ড্রোন দিয়ে চিহ্নিত করে হেলিকপ্টার থেকে গুলি করার নির্দেশের অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগে 453 পৃষ্ঠার রায়ে ট্রাইব্যুনালের মামলার পক্ষে বিপক্ষের যুক্তিতর্ক, বিভিন্ন তথ্য প্রমাণের বিবরণ দেওয়া হয়। বিচার কাজ চলার সময় অডিও, ভিডিও সহ যেসব তথ্য উপাত্ত ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে বর্ণনা দেওয়া হয় সেগুলোরও। ঘটনার শিকার ও সাক্ষীরা কি বলেছেন দেওয়া হয় সেই বর্ণনাও। ট্রাইব্যুনালে জুলাই গণ অভ্যুত্থান চলাকালে বিভিন্ন ভিডিওতে পাওয়া শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের তথ্য প্রমাণের বিবরণ তুলে ধরা হয়। ঢাকার যাত্রাবাড়ি, রামপুরা, বাড্ডা, সাফার, আশুলিয়া, রংপুর সহ বিভিন্ন স্থানে যেভাবে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা করা হয়েছে সেগুলোর ভিডিও, তথ্য প্রমাণের বিবরণ দেওয়া হয়। এর আগে আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘন নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রকাশিত রিপোর্টের বিভিন্ন অংশ পড়ে শোনানো হয়। শহীদদের প্রতি, দেশের প্রতি, এদেশের মানুষের প্রতি, গণতন্ত্রের প্রতি, সংবিধানের প্রতি, আইনের শাসনের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি দায়বদ্ধতা পরিশোধের স্বার্থে এ রায় একটি যুগান্তকারী রায়। এই রায় প্রশান্তি আনবে, এ রায় ভবিষ্যতের জন্য একটি বার্তা। সরকার এবং রাষ্ট্র
আদালতের এই রায়কে যথাযথ আইনি প্রক্রিয়া এবং অন্যান্য যত প্রক্রিয়া আছে কূটনৈতিকভাবে সেই প্রক্রিয়া অবলম্বন করে যারা আসামি পলাতক আছেন, দেশের বাইরে আছেন, তাদেরকে বাংলাদেশের মাটিতে নিয়ে এসে আইনের মাধ্যমে তাদের এই শাস্তি কার্যকর করবেন। আমরা এই মুহূর্তে ট্রাইব্যুনালে যাচ্ছি, আমাদের সহকর্মী রিয়াজ রায়হান সেখানেই আছেন, দেখে আসতে চাই কি আপডেট আছে তার কাছে। রিয়াজ, এখনকার কি অবস্থা দেখছেন সেখানে? যেহেতু কিছুক্ষণ আগেই রায় শেষ হয়েছে, বেশ কিছু পক্ষ এই রায় সম্পর্কে তাদের যে প্রতিক্রিয়া তাও দিয়েছেন, এখনকার পরিস্থিতি কি, সার্বিক চিত্র জানতে চাচ্ছি। বৃষ্টি, এখন আসলে বেশ কিছুক্ষণ যেহেতু হয়ে গেছে রায় প্রদানের পর, যারা এখানে এসেছিলেন জুলাইয়ে গণঅভ্যুত্থানে আহত নিহতদের পরিবার বা শহীদ পরিবার এবং যারা এই সংশ্লিষ্ট ছিলেন, আবার ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট যারা ছিলেন বিচারক বা আইনজীবী, রাষ্ট্রপক্ষ এবং স্টেট ডিফেন্স, তারা সবাই আসলে চলে গেছেন এখন পর্যন্ত। এখন শুধুমাত্র গণমাধ্যম কর্মী ছাড়া আসলে এখানে কাউকে আমরা খবরটা দেখতে পাচ্ছি না। দু একজন আসলে উৎসুক জনতা বা একেবারে যারা হাঁটাচলা করছেন এরকম কিছু মানুষ আছেন, কিন্তু যারা এইটার সাথে সংশ্লিষ্ট, মূলত এই রায়ের সঙ্গে সংশ্লিষ্ট কোনো না কোনোভাবে কোনো পক্ষ, কিন্তু তাদের আসলে কাউকে আমরা দেখতে পাচ্ছি না, কেউ নেই। তবে এটি কিছুক্ষণ আগেও এখানে যারা শহীদ পরিবার আছেন, তার পাশাপাশি জুলাইয়ে আহত যারা ছিলেন তাদের পরিবার আছেন, জুলাই আহতরা এসেছিলেন, তারা যেটি প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তারা এই রায়ে সন্তুষ্ট শুধুমাত্র একটি জায়গার ক্ষেত্রে, সেটি হচ্ছে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের যেহেতু সাজা কমানো হয়েছে সেটি বিষয়ে তারা বলছেন যে রাষ্ট্রপক্ষকে দ্রুতই আপিল করা উচিত এবং তার যে সাজা, যেহেতু তিনি সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এটি তিনি কোনোভাবে এড়াতে পারেন না, সেই কারণে আসলে তার যেহেতু আদালত বলেছেন যে তার যে অভিযোগ, তার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে এবং সেটি যেহেতু প্রমাণিত হয়েছে এবং তিনি সর্বোচ্চ সাজার অর্থাৎ ক্যাপিটাল পানিশমেন্ট আদালত উল্লেখ করেছেন যে ক্যাপিটাল পানিশমেন্টের আওতায় তিনি পড়েন বা তার বিরুদ্ধে এই পরিমাণ শাস্তি দেওয়া যেতে পারে, সেটি কার্যকর করার জন্য তারা দাবি জানিয়েছেন এবং তারা বলছেন যদি তার সে সাজা রাজসাক্ষী হওয়ার কারণে যদি তার সাজা কমিয়ে দেওয়া হয় তাহলে সেটি যারা জুলাইয়ে শহীদ হয়েছেন বা জুলাই যারা আহত হয়েছেন তাদের প্রতি অবিচার করা হবে, এমন কথা তারা বলছেন। আর পাশাপাশি এখানে রাষ্ট্রপক্ষ যেহেতু তারা বলেছে তারা এই বিরুদ্ধে যে রায়, সেই রায়ের বিরুদ্ধে তারা যেহেতু চৌধুরী আবদুল্লাহ মামুনের সাজা কমানো হয়েছে সেটির বিরুদ্ধে তারা আপিল করবেন, যদি সেটি একটি সময়ের বিষয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের সেটি করতে হবে। আর আমরা এখন পর্যন্ত অবশ্য রাষ্ট্রীয় নিযুক্ত যে আসামি পক্ষের আইনজীবী তার কোনো বক্তব্য পায়নি, সেটি পেলে হয়তো আরও বিস্তারিত জানা যেত। তবে ট্রাইব্যুনালে আর নিরাপত্তা পরিস্থিতি যদি বলি, নিরাপত্তা পরিস্থিতি সকাল থেকে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় না, অন্তত ট্রাইব্যুনাল এবং হাইকোর্টের এলাকা বা উচ্চ আদালত এলাকায়। সকালে যেভাবে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল, আর সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ এবং এপিবিএন, পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন, তার সংস্থার সদস্যরা তারা এখন পর্যন্ত মোতায়েন রয়েছে, যাতে রায় পরবর্তী কোনো কিছু যদি ঘটে বা কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয় সেটি যাতে খুব দ্রুত সময়ের মধ্যে মোকাবেলা করা যায়, বা যদি কেউ কোনো জনতা যদি জড়ো হয় তাদেরকে যদি ছত্রভঙ্গ করা যায় সেই প্রস্তুতি তারা রেখেছেন। এবং শুধু এটি নয়, আপনি যদি গেটটি দেখছেন এটি মূলত ট্রাইব্যুনালে প্রবেশের মূল পথ, আর তার আগে হাইকোর্টে বা উচ্চ আদালতে প্রবেশের যেই গেটটি রয়েছে মাজার গেট, সেই মাজার গেটটি একেবারে বন্ধ করে দেওয়া হচ্ছে, শুধুমাত্র অনুমোদিত ব্যক্তি ছাড়া আসলে ভিতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং প্রবেশ পথেই বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। তো সব মিলিয়ে যেহেতু রায় হয়ে গেছে, রায় পরবর্তী প্রতিক্রিয়া যারা এই সংশ্লিষ্ট যারা ছিলেন বিভিন্ন পক্ষ তারা প্রতিক্রিয়া জানিয়েছেন, তারা সবাই যার গন্তব্যে ফিরে গেছেন। এখন শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং গণমাধ্যম কর্মী ছাড়া আসলে এই এলাকায় কারোরই খুব একটা আনাগোনা নেই। আইনশৃঙ্খলা বাহিনী দেখতে পাচ্ছিলাম আমরা, সেখানে সতর্ক অবস্থানই রয়েছে। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য রিয়াজ। শেখ হাসিনার ফাঁসির আদেশ দেওয়ার মাধ্যমে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। আজ জুলাই গণ অভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন বলে প্রতিক্রিয়া জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বলেছেন পৃথিবীর যে কোনো আদালতে বিচার হলে সাজা পেতেন শেখ হাসিনা। শেখ হাসিনার দেশে ফিরিয়ে আনার বিষয়ে আইন উপদেষ্টা বলেছেন শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যাপনের জন্য আবারও চিঠি দেওয়া হবে, এরপরও যদি ভারত তাকে ফেরত না দেয় তা হবে অত্যন্ত নিন্দনীয়। মানবতা বিরোধী অপরাধের যে তাজা, অকাট্য, জোরালো, বিস্তৃত প্রমাণ রয়েছে, তাতে পৃথিবীর যে কোনো আদালতে বিচার হলেই তার সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা। আমি আজকে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা শেখ হাসিনার দেশে প্রত্যার্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য
ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। মানবতা বিরোধী অপরাধী শেখ হাসিনার ফাঁসির আদেশে সন্তুষ্ট জুলাই আন্দোলনের শহীদ পরিবার এবং আহতরা। তবে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সাজা কমানোর আদেশ চ্যালেঞ্জ করে আপিল করবে শহীদ পরিবার। মামুনের ন্যূনতম যাবজ্জীবন চেয়েছেন শহীদ মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। শুধু রায় নয়, দ্রুত তাদের দেশে ফিরিয়ে যথাযথ আইনি প্রক্রিয়ায় রায় কার্যকরের দাবিও তোলেন তারা। যে দুইজনের ফাঁসির রায় শোনানো হয়েছে তাদেরকে যেখান থেকে পারবে এই সরকার ধরে নিয়ে আসবে। দেশে আইনা তাদের ফাঁসি কার্যকর করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। শেখ হাসিনার মতন আশা করতে চাই যে তার বাবার মৃত্যুর ফাঁসি যদি এতকাল পরে সে করতে পারে তাহলে আমরাও দেশে নিয়ে এসে তাদের সকলকে আমরা এই ফাঁসির রায় আমরা দেখতে পারি। আমরা অনেক খুশি। আর আব্দুল্লাহ আল মামুনের ব্যাপারে আপনারা শুনছেন, আমরা তাতে সন্তুষ্ট না। আমাদের সন্তানগুলাকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, সেখানে তাকে মাত্র 5 বছর সাজা দেওয়া হয়েছে। এই রায়ের বিরুদ্ধে আমরা আমাদের শহীদ পরিবার এবং আহতদের পক্ষ থেকে আমরা উচ্চ আদালতে আপিল করব এবং আমাদের ইচ্ছা সেই চৌধুরী আল মামুন সাবেক আইজিপি তাকে ন্যূনতম যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হোক। এদিকে এই মামলার রায়ে শেখ হাসিনার ফাঁসির আদেশে সন্তোষ প্রকাশ করেছেন শহীদ আবু সাইদের পরিবার। তবে শহীদ ওয়াসিমের বাবা বলেছেন, শুধু রায়ে সন্তুষ্ট হবার সুযোগ নেই। শেখ হাসিনাকে বাংলার মাটিতে ফাঁসি দেয়া হলেই সন্তান হারানোর দুঃখ প্রশমিত হবে। শুনি অবশ্য আমি খুশি হয়েছি, কিন্তু আরো যারা শহীদ হয়েছে তাদেরও যেন খুশি হয়। আর ভারত থেকে আনে অতি দূরত্ব গতিতে যেন ফাঁসি কার্যকর করে বাংলার মাটিতে, তাহলে আমি খুশি হই। শেখ হাসিনা তাকে বাংলাদেশে আনে এই মৃত্যুদণ্ড কার্যকর অতি দূরত্ব করতে হবে। আমি সন্তুষ্ট হব কখন যে আজকে রায় হয়েছে, রায় যেদিন কার্যকর হয় ওই দিনই সন্তুষ্ট হব। আর রায়ের জায়গা থাকলে তো আমরা সন্তুষ্ট হয়ে লাভটা কি? এই রায়ের মাধ্যমে প্রমাণিত হয় ফ্যাসিবাদ যতই শক্তিশালী হোক বা ক্ষমতা দখলে রাখুক, তাদের একদিন না একদিন আদালতের কাঠগড়ায় টানাতে হবে। রায়ের প্রতিক্রিয়া এমনটাই জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। একই সাথে উল্লেখ করেন, এই বিচার সামনের দিনের জন্য উদাহরণ, যাতে আগামীতে আর কেউ স্বৈরাচার, ফ্যাসিবাদ বা একনায়ক হয়ে উঠতে না পারে। আজকের এই আদালতের রায়ের মধ্য দিয়ে কয়েকটি জিনিস প্রমাণিত। ফ্যাসিস্ট, স্বৈরাচার যত শক্তিশালী হোক, যত দীর্ঘদিনই রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে পরিচালিত করুক, ক্ষমতা ভোগ করুক, তারা একদিন না একদিন আদালতের কাঠগড়ায় তাদের দাঁড়াতেই হবে। আমরা আর পিছনের দিকে তাকাতে চাই না। দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে সর্বক্ষেত্রে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে সর্বক্ষেত্রে, এবং এর মধ্য দিয়েই আগামী দিনে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হবে। গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ে সন্তুষ্ট জামায়াতে ইসলামী। গণহত্যার বিচারের দাবি জামায়াতে ইসলামী দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছে। আংশিক হলেও 18 কোটি মানুষের গণ আকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলে জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। যত বড় রাষ্ট্রপ্রধান, রাজনৈতিক নেতাই হোক, বিচারের ঊর্ধ্বে কেউ নয়। আজকের রায়ে তা প্রমাণিত হয়েছে। বিচারক বা রাষ্ট্রপ্রধান আর কেউ যাতে স্বৈরাচার হতে না পারে, এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও জানান তিনি। তাদের টেলিফোনিক কনভারসেশনের যে সমস্ত তথ্য হুবহু ট্রাইব্যুনালে প্রমাণিত হয়েছে, রায়ের মধ্যে কিন্তু কোট আনকোট সেগুলো পড়ে শোনানো হয়েছে। আমরা বিস্মিত হয়েছি, জাতি বিস্মিত হয়েছে। ফলে আমরা মনে করি এই বিচারের ব্যাপারে কোনো প্রশ্ন তোলার সুযোগ কারো নেই, কারণ বিচার স্বচ্ছ হয়েছে, নিরপেক্ষ হয়েছে, আন্তর্জাতিক মানের হয়েছে। শহীদদের সাথে ন্যায় বিচার হয়েছে, এই রায় কিছুটা হলেও তাদের আত্মা শান্তি পাবে বলে জানিয়েছেন সার্জিস আলম। খুনি হাসিনাকে অতি দ্রুত ভারত থেকে ফিরিয়ে রায় কার্যকরের দাবি তিনি জানিয়েছেন। এদিকে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর
তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনও। রায় দ্রুত কার্যকরে শেখ হাসিনাকে ফিরিয়ে দিয়ে ভারতকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। কিছুটা হলেও আমাদের শহীদেরা যারা ছিল, যারা তাদের জীবন হারিয়েছে এই দীর্ঘ সময়ে, তাদের আত্মার শান্তি পেয়েছে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। শুধুমাত্র রায় ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, বরং খুনি হাসিনাকে ভারত থেকে অতি দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে নিয়ে এসে এই রায় কার্যকর করতে হবে। ভারত সরকারের কাছে আমরা আহ্বান জানাই যে খুনি শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপরে গণহত্যা চালিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, তাকে ভারতে আশ্রয় না দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে তারা সুপর্দ করবে। এই বিশ্বের বাসীর কাছে একটা নজির তৈরি হবে শেখ হাসিনা রায় কার্যকর করার মধ্য দিয়ে। শেখ হাসিনার রায় ঘিরে কোনো আতঙ্ক নেই, ছোটখাটো দু একটা ঘটনা ঘটলেও বড় ধরনের কিছু ঘটেনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেছেন, রায় কার্যকর করতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতকে আবারও চিঠি দেওয়া হবে। ভারতীয় বা আমি বলবো পার্শ্ববর্তী দেশে থেকে যে উস্কানিমূলক বক্তব্য দেয় এবং মিথ্যা সংবাদ দেয়, এটা কিন্তু প্রতিকার সবচেয়ে আপনাদের হাতে বেশি। আপনারা সত্যি সংবাদ দিচ্ছেন এবং সত্যিটা প্রকাশ করলে অটোমেটিকলি দেখবেন এটা ডাই ডাউন করে দেয়। তার প্রত্যাবর্তনের জন্য তো আমরা অলরেডি লিখা হয়েছে এবং এটা তো কন্টিনিউয়াস, আমরা তো ডেফিনেটলি চাবো প্রত্যাবর্তনের। ধানমন্ডি ৩২ নম্বর ভাঙতে এক্সকাভেটর নিয়ে ছাত্র জনতা উত্তেজনা চরমে। দুপুরে ঢাকা কলেজ এলাকা থেকে মিছিল সহকারে রওনা হয়ে দুপুর ১২টার দিকে দুটি এক্সকাভেটর নিয়ে সেখানে পৌঁছান তারা এবং এক্সকাভেটর প্রবেশের চেষ্টা করলে লাঠিপেটা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিক্ষোভকারীদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেলও ছুটতে দেখা যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড মেরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের চেষ্টা করে আইন শৃঙ্খলা বাহিনী। দুটি সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা গেছে। এর আগে একদল বিক্ষোভকারী ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হন, তারা সেখানে বিক্ষোভ শুরু করেন। পরে ঘটনাস্থলে শতাধিক সেনা সদস্য আসেন, পুলিশও আসে। থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া এখনো চলছে। শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায় দেওয়ার পর উল্লাস করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা মিষ্টি বিতরণও করেছেন। সোমবার দুপুরে শেখ হাসিনার রায় পর্দায় দেখানোর ব্যবস্থা করে ডাকসু। টিএসসিতে সরাসরি রায় দেখতে ভিড় করেন শিক্ষার্থীরা এবং সকাল ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে বড় পর্দায় এই রায় ঘোষণার কার্যক্রম সরাসরি দেখানো শুরু হয়। রায়ের ট্রাইব্যুনাল শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পরেই উল্লাসে ফেটে পড়েন তারা। মিষ্টিমুখ করার পর আনন্দ মিছিল বের করে শিক্ষার্থীরা। আমরা এবার একটু যাই টিএসসি এলাকায়। সহকর্মী তানজিম শাফিন আছেন সেখানে। শাফিন, সকাল থেকেই তো আপনি সেখানকার যেই দৃশ্যপট কিছুক্ষণ পরপরই জানাচ্ছিলেন, রায় ঘোষণার পরে যে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ কার্যক্রম, তাও আপনার মাধ্যমেই জানলাম। এখন ক্যাম্পাসের অবস্থা কেমন দেখছেন? রায় ঘোষণার পরে ক্যাম্পাসে যারা অবস্থান করছেন তারা কি প্রতিক্রিয়া দেখছেন? বৃষ্টি, শিক্ষার্থীরা এতক্ষণ আসলে একত্রিত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন, আনন্দ মিছিল করছিলেন। এখন তারা অনেকটাই বিচ্ছিন্ন হয়ে গেছেন এবং ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় আসলে যথারীতি স্বাভাবিক দিনের যেই আলাপ আড্ডা, এগুলোর মধ্যেই আসলে শিক্ষার্থীরা এখন অনেকটা ব্যস্ত হয়ে পড়েছেন। আমরা দেখেছি যে এই আনন্দ মিছিলের পরপরই আসলে টিএসসি প্রাঙ্গণ থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার বিভিন্ন সড়ক, সেখান থেকে আসলে শিক্ষার্থীরা সরে যান এবং নিজ নিজ হল এবং স্বাভাবিক যে কার্যক্রম সেখানে তারা ফিরে গেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটু বলতে হয়, আমরা সকাল থেকেই দেখেছি যে বেশ জোরদার অবস্থানে ছিল পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এখন কিন্তু সেখানেও কিছুটা পরিবর্তন এসেছে। আমরা দেখেছি পুলিশ সদস্যদের সংখ্যা কিছুটা কমে গেছে, তবে ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় বিশেষ করে প্রবেশ পথগুলোতে এখনও আসলে পুলিশ যেই উপস্থিতি সেটি লক্ষ্য করা যাচ্ছে। যেমন আমরা দেখেছি যে শাহবাগ মোড় থেকে শুরু করে দোয়েল চত্বর এবং
নীলক্ষেত এলাকায় বিভিন্ন জায়গায় আসলে পুলিশের উপস্থিতি এখনও আছে। যথারীতি চেকপোস্টে যেই চেকিং কার্যক্রমগুলো ছিল সেগুলোও কিন্তু চলছে। তবে শিক্ষার্থীরা তারা আসলে এই ফলাফলের জন্য অধীর অপেক্ষায় ছিলেন। তাদের সেই অপেক্ষার অবসান হওয়ার সাথে সাথেই আসলে তারা সেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা দাবি করেছেন যে এই রায় যাতে দ্রুততম সময়ে কার্যকর করা যায় সেই ব্যবস্থা নিতে সরকারকে দ্রুত উদ্যোগী হওয়ার জন্য তারা দাবি জানিয়েছেন। তারা বলছেন যে নির্বাচনের আগে, আসন্ন জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার কথা রয়েছে, সেই ফেব্রুয়ারির নির্বাচনের আগেই যাতে এই রায় কার্যকর করা যায় সেই লক্ষ্যে আসলে সরকারকে কাজ করার জন্য তারা আহ্বান জানিয়েছেন। পাশাপাশি পার্শ্ববর্তী দেশ ভারতের প্রতি তারা আহ্বান জানিয়েছেন, দাবি জানিয়েছেন যে যাতে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দ্রুততম সময়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। তো এখন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পুরোপুরি শান্ত বলা চলে। এখানে দিনের স্বাভাবিক যেই কার্যক্রম রয়েছে সেগুলোই শিক্ষার্থীরা করছেন এবং জনসমাগমও অনেকটাই কমে এসেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর যে নজরদারি সেটি অব্যাহত আছে। তো এই ছিল আমার কাছে বৃষ্টি। ধন্যবাদ, আপনি বেশ বিস্তারিত করে সারা দিনের আপডেট আমাদের জানাচ্ছিলেন। ধন্যবাদ শাফিন। মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় হওয়ায় বিভিন্ন জেলায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল হয়েছে। রায় ঘোষণার পরপরই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন এনসিপির নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। একে অন্যকে মিষ্টিমুখ করান তারা। রায়ের প্রতিক্রিয়ায় বলেন প্রাথমিকভাবে তারা সন্তুষ্ট। শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি তারা জানান। বলেন তাদের ফাঁসির রায় কার্যকর হলেই শহীদদের আত্মা শান্তি পাবে। প্রত্যাশিত একটা রায় আসছে, কিন্তু এখন আপামর জনতা সবাই চায় এই রায়টা যেন দ্রুত কার্যকর হয়। এই রায়তে আমরা খুব খুশি, তবে অতটাও খুশি নাই। ওই দিন অতটা খুশি হবো যেদিন ফ্যাসিস্ট হাসিনাকে দেশে এনে বাইতুল মুকাররমের সামনে জুমার নামাজের পর জাতির সামনে ফাঁসি দেওয়া হবে। এই দিন আমরা সব থেকে খুশি হবো। শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনন্দ মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা। পূর্বাচলের সমু মার্কেট থেকে বের হওয়া মিছিলটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। নেতাকর্মীরা এ সময় বলেন শেখ হাসিনার সর্বোচ্চ সাজার রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। পলাতক আসামিদের ফিরিয়ে দিতে ভারত সরকারের প্রতি আহ্বান তারা জানান। আনন্দ মিছিল হয়েছে রাজশাহীতেও। 5 আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম ও তার কর্মী সমর্থকরা পুঠিয়ায় মিছিল বের করেন। বিভিন্ন সড়ক ঘুরে পুঠিয়া ত্রিমোহনীতে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন মানবতা বিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ সাজা হওয়ায় আইনের শাসনের জয় হয়েছে। রায় কার্যকরের উপর গুরুত্ব দেন তারা। রায় পরবর্তী বেশ কিছু প্রতিক্রিয়া আপনাদের আমরা জানাচ্ছিলাম। এই পর্যায়ে আমরা চট্টগ্রামে ছাত্র জনতার প্রতিক্রিয়ার খবর জানবো। সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত আমাদের জন্য অপেক্ষা করছেন। এই রায় ঘোষণার পরে এখানে যারা সমবেত আছেন, ছাত্র জনতা যারা আছেন, তাদের সাথে তো নিশ্চয়ই আপনার কথা হয়েছে। জোবায়েদ, কি বলছেন তারা, রায় নিয়ে সন্তুষ্ট কিনা? বৃষ্টি, আজকে ছাত্র জনতার যে ঐতিহাসিক চাওয়া ছিল সেই ঐতিহাসিক রায়টা হয়েছে এবং সেই চাওয়ার যে প্রতিফলন সেটা হয়েছে এমনটাই তারা বলছেন। এবং এই জায়গায় মিষ্টি বিতরণ করা হচ্ছে। ছাত্র জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আছেন তারা একে অপরের সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সম্মিলিত হয়েছেন। তারা একে অপরের সাথে কোলাকুলি করছেন, মিষ্টি খেয়ে তারপর কোলাকুলি করে আনন্দটা ভাগাভাগি করছেন। এবং তারা প্রত্যেকেই বলছেন সর্বোচ্চ যে সাজা, সেই সাজার রায়টা তারা পেয়েছেন, তবে সেটার পূর্ণতা আসবে যখন ফাঁসিটা কার্যকর করা যাবে। এবং এই জন্য আনুষঙ্গিক যা যা করণীয়, মানে শেখ হাসিনাকে বিদেশ থেকে দেশের মাটিতে ফিরিয়ে আনা এবং সেই রায়ের যে আদেশটা সেটা বাস্তবায়ন করা, এইসব বিষয়গুলোর প্রতি তারা জোর দিতে সরকার, বর্তমান সরকার এবং যে সামনে সরকার আসতে যাচ্ছে তাদের কাছে আহ্বান জানিয়েছেন। পাশাপাশি এই যে জায়গাটা, এখানে কিন্তু কিছুক্ষণ পর শুকরানা নামাজ
এবং এখান থেকে আনন্দ মিছিল হওয়ার কথা রয়েছে। এখানে এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা দেখতে পাচ্ছি। মিষ্টি বিতরণ চলছে, বেশ ঘণ্টাখানিক ধরেই আমরা দেখতে পাচ্ছি মিষ্টি খাওয়ানো হচ্ছে একে অপরকে। যে যার যার মতো নিজের এই বন্ধু বান্ধব নিয়ে এসেছেন, অনেকে দেখেছি পরিবার নিয়েও আসতে দেখেছে। সবকিছু মিলে এই যে জায়গাটা এখন এক প্রকার আনন্দের মিলন মেলায় পরিণত হয়েছে এবং তারা সবাই বলছেন রায়ে তারা খুবই স্বস্তি প্রকাশ করছেন এবং এই রায়টা যাতে দ্রুত বাস্তবায়ন করা হয় এবং সেটা যাতে বাস্তবায়নের দিকে তদারকি রাখা হয়, এটা এখন তাদের চাওয়া। বৃষ্টি শুনছিলাম আমরা। ধন্যবাদ জানাচ্ছি জুবাইদ আপনাকে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার রায় ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো নাশকতা ঠেকাতে গাজীপুরে মহাসড়কে অবস্থান নিয়েছে বিএনপি নেতাকর্মীরা। সকাল থেকে শহরের শিল্প এলাকার নিরাপত্তা রক্ষায় ঢাকা ময়মনসিংহ সড়কে তারা অবস্থান নেয়। শহরের গুরুত্বপূর্ণ মোড়, রাজধানীর প্রবেশপথ, টঙ্গী বাজার এলাকায় শোডাউন করে তারা। গাজীপুর ৬ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাভেদ আহমেদ সুমন বলেছেন, রায় ঘিরে সন্ত্রাসীদের যে কোনো নাশকতা রুখে দিতে নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। পারে সেজন্য আমরা নেতাকর্মী এবং জনসাধারণ সচেতন রয়েছি। আমাদের সার্বক্ষণিক আজকে সন্ধ্যা পর্যন্ত আমরা পাহারায় আছি। এই গাজীপুর তথা টঙ্গীর রাজপথে আমরা ইনশাল্লাহ থাকবো। শেখ হাসিনার রায় নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সরাসরি যাচ্ছি। সামনে আমাদের এই কানে আমরা শুনতে পাবো যে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করা হয়েছে, সেদিনে আমরা শান্তি পাব। সেদিনই জুলাই বিপ্লবের শহীদদের আত্মা শান্তি পাবে, শহীদ পরিবার এবং আহত যোদ্ধারা শান্তি পাবে। ফলে আমরা দাবি জানাবো, জোর দাবি জানাবো যে এই রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে এবং অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে হবে এবং সেটার জন্য অন্তর্বর্তী সরকারকে যথাযথ ভূমিকা এবং কার্যকর উদ্যোগ নিতে হবে। আমরা শুনতে পেয়েছি অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ভারত সফর করছেন। আমরা আশা করব এবং আমরা দাবি জানাবো তিনি শেখ হাসিনাকে সাথে নিয়ে বাংলাদেশে ফিরবেন। শেখ হাসিনা এখন খুন, গুম এবং গণহত্যার দায়ে দণ্ডিত অপরাধী। শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম খুনি, রক্তপিপাসু ফ্যাসিস্ট হিসেবে শেখ হাসিনা পরিচিতি লাভ করেছে। ফলে শেখ হাসিনার বিচারের মধ্য দিয়ে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে যত স্বৈরাচার ফ্যাসিস্ট শাসকরা রয়েছে তার বিচারের এক দৃষ্টান্ত হয়ে থাকবে। ফলে আমরা এটি দাবি জানাচ্ছি যে আমাদের শেখ হাসিনার এই রায়কে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়কে দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। আগামী 1 মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনে এই রায় কার্যকর করতে হবে। আমরা মনে করি জুলাই গণহত্যা সহ বিগত 16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে সকল অপরাধ সংগঠিত করেছিল, সেই বিচারের যে আন্দোলন, যে লড়াই, সেটাতে আমরা এক ধাপ এগোলাম। শুধু শেখ হাসিনা নয়, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী এবং ফ্যাসিস্ট আসাদুজ্জামান কামালেরও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আমরা সেই রায় কার্যকর চাই। এছাড়া যে সকল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং সকল ফ্যাসিস্ট এবং তাদের দোসর এবং যে সকল সরকারি কর্মকর্তারা অভিযুক্ত, তাদেরকে দ্রুত সময়ের মধ্যেই বিচার নিশ্চিত করতে হবে এবং এই যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে এটা অব্যাহত থাকতে হবে। এখানে কোনো ধরনের বাধা বিপত্তি যাতে না আসে, সেজন্য সকলকে মিলে কাজ করতে হবে। নির্বাচন পরবর্তী সময়েও এই ট্রাইব্যুনালের কার্যক্রমে যাতে কোনো ধরনের পরিবর্তন বা বাধা না আসে, এই বিচার অব্যাহত থাকতে হবে এবং এই বিচারের দাবিতে জাতীয় নাগরিক পার্টি সবসময় রাজপথে থাকবে। জুলাই গণ অভ্যুত্থানে
এই বিচারের খুনি শেখ হাসিনা সহ ফ্যাসিবাদের সকল অপকর্মের বিচারের দাবিতেই, ন্যায় বিচারের দাবিতেই এবং এই ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো পরিবর্তন এবং সংস্কারের দাবিতেই আমরা এক দফা ঘোষণা দিয়েছিলাম এবং যার মাধ্যমে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছিল এবং পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির উত্থান ঘটেছিল। আমরা আমাদের এই লড়াই চলমান রাখব। আমরা ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতাকে, যারা জুলাই আগস্ট থেকে এখন পর্যন্ত রাজপথে তাদের লড়াই অব্যাহত রেখেছে, বিচারের দাবিতে তাদের কার্যক্রম, তাদের বক্তব্য অব্যাহত রেখেছে এবং ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে আমরা ধন্যবাদ জানাই। এই রায় আসার পিছনে সকল রাজনৈতিক দল এবং বিপ্লবী ছাত্র জনতা সকলেরই অবদান রয়েছে বলে আমরা মনে করি এবং ট্রাইব্যুনালের এই কার্যক্রমে যারা সংশ্লিষ্ট রয়েছে আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা মনে করি দ্রুত সময়ের মধ্যেই যে পরবর্তী মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোর রায়ও আসবে এবং শুধু রায় আসলেই হবে না, এই রায়গুলোকে কার্যকর করতে হবে। যারা জেলখানাতে রয়েছে আমরা চাই দ্রুত সময়ের মধ্যে তাদের রায় কার্যকর হোক। রায় নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছিলেন নাহিদ ইসলাম, সরাসরি দেখাচ্ছিলাম আপনাদের। শেখ হাসিনা রাজনৈতিক নেতার সর্বোচ্চ আসন থেকে ফাঁসির দণ্ড। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসির ভাষ্য হচ্ছে এই রায়ের ফলে তার রাজনীতিতে ফেরা, এমনকি নিকট ভবিষ্যতে দেশে ফেরার সুযোগও কমে গেল উল্লেখযোগ্যভাবে। ক্ষমতায় থাকতে শেখ হাসিনা জোর গলায় বলতেন উন্নয়নের ফেরিস্তি, কিন্তু বারবার অস্বীকার করে গেছেন ভোটাধিকার হরণের অভিযোগ। সবশেষ ছাত্র জনতার আন্দোলনে কেঁপে ওঠে তার ভিত। রাষ্ট্রীয় বাহিনীর সর্বোচ্চ অপব্যবহার আর গুম খুনের অভিযোগ মাথায় নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় তাকে। আর ওই ধারাবাহিকতায় আজ এলো ফাঁসির দণ্ডের রায়। অনেকের কাছে স্বৈরাচারের প্রতীক শেখ হাসিনা, কারো ভাষায় ফ্যাসিস্ট, আবার সমর্থকদের কাছে তিনি উন্নয়নের কর্ণধার। ২৪-এর ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত তার প্রতাপ দুর্দণ্ড। ১-২ বছরে তৈরি হয়নি এ অবস্থা। পিতা শেখ মুজিবুর রহমানের কন্যা হিসেবে হাল ধরেছিলেন ছিন্ন ভিন্ন আওয়ামী লীগের। সভাপতি হিসেবে নেতৃত্বে আসেন ১৯৮১ সালে। এর আগে ৭৫-এর ১৫ই আগস্টের নৃশংসতার পর ৬ বছর কেটেছে অনেকটা নির্বাসনে। ধীরে ধীরে জনপ্রিয় হন কর্মী ও সমর্থকদের কাছে। এরশাদ বিরোধী আন্দোলনে ছিল জোরালো অবস্থান। ৯১-এর সংসদ নির্বাচনে দল হেরে গেলেও ফল ঘরে তোলেন ৯৬-এর ভোটে। প্রধানমন্ত্রী নির্বাচিত হন প্রথমবার। এক মেয়াদ পর ২০০৮ সালে নিরঙ্কুশ জয় পেয়ে আবারও ক্ষমতায় আসেন শেখ হাসিনা। ২০০-র বেশি আসন অসীম ক্ষমতাধর করে তোলে আওয়ামী লীগকে। সংবিধানে কাটাছেঁড়া আর বলয় তৈরি করে ক্ষেত্র তৈরি করেন দীর্ঘমেয়াদে থাকার। সময়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্র হয়ে ওঠে প্রধানমন্ত্রী তথা শেখ হাসিনা কেন্দ্রিক। আওয়ামী লীগ কখনো পালায় না, আওয়ামী লীগ জনগণকে নিয়ে কাজ করে। ২০১৪, ১৮ ও ২৪ সালে ৩ দফায় এক একবার এক এক কৌশলে নিজের আসন টলতে দেননি তিনি। কখনো বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কখনো রাতের আধারে, কখনো নিজের মধ্যে প্রতিযোগিতার নাটকীয় জয় আরও সাহসী করে শেখ হাসিনাকে। ২০২৪ সালে জনমানুষের ক্ষোভ গিয়ে রাজপথে মিলিত হয় শিক্ষার্থীদের সাথে। কোটার দাবিতে আন্দোলন পরিণত হয় রাষ্ট্রের বৈষম্য দূরীকরণের হাতিয়ার হিসেবে। সরকারি নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুহুর্মুহু গুলি বাড়িয়ে দেয় বিক্ষোভের মাত্রা। প্রাণ যায় কয়েকশো মানুষের, তবু ক্ষমতায় টিকে থাকার আপ্রাণ চেষ্টা চালান শেখ হাসিনা। যে মেধা আর কোটা নিয়ে, তো কোটা আর মেধা তো এক জিনিস না, তো এইখানে দ্বন্দ্বটা সৃষ্টি করে, এটা একটা ট্যাকটিক্স। শেষ পর্যন্ত ক্ষোভে ফেটে পড়া জনস্রোত তার সে আশা পূরণ হতে দেয়নি। গণভবনে মানুষের ঢল পৌঁছানোর আগেই ভারত চলে যান দাপুটে প্রতাপশালী এই নেতা। সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করতেছি যে
অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে শুরু হয় জুলাই গণহত্যার বিচার। বেশ কয়েকটি মামলার প্রধান আসামি শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর অফিস থেকে আদালতের দণ্ড ক্ষমতার অপব্যবহারের এক বাস্তব দৃষ্টান্ত। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনার ফাঁসির রায়ে কক্সবাজারের পেকুয়ায় আনন্দ মিছিল বের করেছে ছাত্র দলের নেতাকর্মীরা। আমাদের সহকর্মী এহসান আল কুতুবী এ বিষয়ে খোঁজ খবর রাখছেন, দেখে আসতে চাই। এহসান, রায়ের ব্যাপারে ছাত্র দলের নেতাকর্মীরা কি বলছেন, স্থানীয়রা যারা আছেন তারাই বা কি বলছেন? হ্যাঁ বৃষ্টি, আমরা পেকুয়া চৌমোহনী বাজারে আছি এই মুহূর্তে। তারা ছাত্রদল, পেকুয়া উপজেলা ছাত্রদল, তারা পেকুয়া বাজার থেকে মিছিল নিয়ে চৌমোহনী চত্বরে এসে এখানে বিএনপি কার্যালয়ের সামনে তারা এসে শেষ করেছেন এবং এরপরে তারা মিষ্টি বিতরণ করবেন। এই আনন্দ মিছিলে এখানে আমরা দেখতে পাচ্ছি ছাত্রদলের আহ্বায়ক এবং সদস্য সচিব সহ কয়েকশো নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন। আমরা একটু তাদের কাছ থেকেই জানতে চাইবো আসলে আজকে যে রায় ঘোষণা হলো এই রায় নিয়ে তারা আসলে কি বলতে চাচ্ছে, একটু যদি বলতেন। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের জনগণের বাকরুদ্ধ করে রেখেছিল। বাংলাদেশের যে গণতন্ত্র, সেই গণতন্ত্রকে স্তীমিত করে রেখেছিল। আজ সেই খুনি হাসিনা তার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমার ছাত্র জনতার উপর তিনি ঝাঁপিয়ে পড়ে কয়েক হাজার আমার ছাত্র জনতাকে তিনি নিহত করেছিল। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। তারা তাদের আমলেই, তারা থাকাকালীন সময়ে খুনি হাসিনার রায় দিয়েছে, ফাঁসির রায় দিয়েছে। আমি দ্রুত সেই হাসিনার রায় কার্যকরের আহ্বান জানাচ্ছি। এটি হবে পেকুয়ার ইতিহাসে, সারা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় একটি দৃষ্টান্ত। কারণ আমরা বিশ্বাস করি, বাংলাদেশের জনগণ বিশ্বাস করি, এই দেশে কোনো ফ্যাসিস্টের তাই হবে না। অতীতেও হয়নি, বর্তমানেও হবে না, আগামীতেও হবে না ইনশাআল্লাহ। আমরা আরেকটু জানতে চাই, যেহেতু এটা বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদের এলাকা, তাকে যে গুম করা হয়েছিল শেখ হাসিনার আমলে, আজকে সেই শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে, তো এটা নিয়ে আসলে আপনার কি মন্তব্য? ধন্যবাদ। প্রিয় উপস্থিতি, আজকে আমরা পেকুয়াবাসী এমনকি সারা বাংলাদেশ, সারা বিশ্বের মানুষ আজকে অনেক খুশি। কারণ এই ফ্যাসিস্ট সরকার, এই খুনি হাসিনা দীর্ঘ 17 বছর আমাদের জাতীয়তাবাদী পরিবার এবং আমাদের অঙ্গ সংগঠনের মানুষের উপর যেভাবে অত্যাচার নির্যাতন তিনি চালিয়েছিল, তারই আজকে এই প্রকৃতি প্রতিশোধ হতেছে। যে আদালতে আমাদের প্রিয় ভাইদের রায় ঘোষণা করা হয়েছিল, সেই রায়ে আজকে শেখ হাসিনার কোন রায়, ফাঁসি রায় কার্যকর, ফাঁসি রায় হয়েছে। আমরা এই রায়কে আরো উল্লাস এবং উৎসাহ পরিণত করতে চাই যদি এই রায়টা অন্তর্বর্তীকালীন সরকার, যদি এই রায়টা আমাদেরকে কার্যকর করা হয় এবং আমাদের প্রিয় নেতা জনাব সালাউদ্দিন আহমদ সাহেবকে এই ফ্যাসিস্ট খুনি হাসিনা দীর্ঘ 10 বছর নির্বাসনে জীবন যাপন করতে বাধ্য হয়েছিল। আমরা সেই শেখ হাসিনা ফাঁসি চাই। আমরা আমার ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মধ্যে যারা আমাদের প্রিয় ভাইদেরকে হত্যা করেছে, সেই হত্যার ভাইদের প্রতিশোধে আমরা শেখ হাসিনা সেই ফাঁসি রায় কার্যকর করতে চাই। আমরা এতক্ষণ শুনছিলাম পেকুয়া উপজেলা ছাত্র দলের আহ্বায়ক এবং সদস্য সচিবের বক্তব্য আসলে, এবং এর পাশাপাশি আমরা সাধারণ মানুষের সাথেও কথা বলেছি। যেহেতু এটি সালাউদ্দিন আহমেদের এলাকা, এখানকার মানুষ আসলে দীর্ঘ 10 বছর তাদের নেতাকে পাননি এবং সেই আজকের যে ঐতিহাসিক রায় হয়েছে সেই রায়ে সবাই সন্তুষ্ট। বৃষ্টি নিয়ে যাচ্ছি আপনাদের ধানমন্ডির 32-এ। আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত আমাদের জন্য অপেক্ষা করছেন। আমরা ধানমন্ডি 32-এ সকাল থেকে যেমনটি দেখছিলাম, শান্ত, এখানকার পরিস্থিতি উত্তপ্ত এবং দুটি এক্সক্যাভেটর নিয়ে এখানে ঢুকে পড়েছিল ছাত্র জনতা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সেনাবাহিনীর হস্তক্ষেপ করতে হয়। এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? বৃষ্টি, কিছুক্ষণ আগেও এখানে একটা উত্তপ্ত পরিবেশ আমরা দেখেছিলাম এবং বিক্ষোভকারী যারা রয়েছেন, যারা ধানমন্ডি 32-এ বুলডোজার নিয়ে এসে আবারও ভাঙচুর করার একটা প্রচেষ্টা করেছিলেন, সেই বিক্ষোভকারীরা কিন্তু এখন পর্যন্ত বলতে হবে যে সড়কের 3টি জায়গায় তারা অবস্থান নিয়ে আছেন। এই পাশ আমরা দেখতে পাচ্ছি সোবহানবাগের দিকে, অর্থাৎ সোবহানবাগ মসজিদের আগের যে অংশটি 32-এর পরপরই, সেই জায়গাটিতে আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীরা কিন্তু অবস্থান নিয়েছেন, স্লোগান দিচ্ছেন এবং সেনা সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই সড়কের একটি পাশে তারা কিন্তু একটা বলয় তৈরি করেছেন যাতে কোনোভাবে আন্দোলনকারীরা অথবা অন্য কেউই এখানে আসলে প্রবেশ করতে না পারে, সেই একটা পরিবেশ কিন্তু আমরা এখানে দেখছি। এবং আন্দোলনকারীরা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন যার পুরোটাই আসলে আওয়ামী লীগ বিরোধী এবং তারা কিন্তু বলছেন যে বাংলাদেশে কোনোভাবেই আর আওয়ামী লীগের স্থান হবে না, তারা কোনোভাবেই সেই সুযোগ দিতে চান না।
এবং এই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু সড়কের অন্য পাশে একটু যেতে চাই। সেনা সদস্যরা এখানে কিন্তু দায়িত্ব পালন করছেন। আমরা ঠিক সড়কের অপর একটি পাশে যেতে চাই, যেই জায়গাটিতে আমরা কিছুক্ষণ আগেও টিয়ার শেল নিক্ষেপ করতে দেখেছিলাম বিক্ষোভকারীদের পক্ষ থেকে, এবং সেই অবস্থার থেকে আমরা কিন্তু দেখেছি যে আমরা দেখেছিলাম যে এখানে যারা বিক্ষোভকারী রয়েছেন তাদেরকে কিন্তু একটা ব্যারিকেডের মাধ্যমে তাদেরকে কিন্তু এখানে অবরোধ করা হয়েছে, যাতে এই অংশটিতে আর কেউ প্রবেশ করতে না পারেন। এবং আমরা বিক্ষোভকারীদের যেই স্লোগান, সেই স্লোগান দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে অপর পাশে, অর্থাৎ ধানমন্ডির দিকে যাওয়ার যে অংশটি এবং 3 রাস্তার মোড় সেখানে কিন্তু টিয়ারশেল নিক্ষেপের অবস্থান আমরা দেখেছিলাম। টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছিল এবং ছত্রভঙ্গ করে দেওয়ার যে চেষ্টা, সেই ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। এবং এখানে বলতে হবে আন্দোলনকারীরা বা বিক্ষোভকারীরা কিন্তু সংখ্যায় অনেক, এবং গোটা সড়কে কিন্তু যান চলাচল এখন বন্ধ রয়েছে, এবং তারা কিন্তু কিছুক্ষণ পরপর স্লোগান দিচ্ছেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যে সেনা সদস্যরা এসে এখানে যারা বিক্ষোভকারী রয়েছেন বিক্ষোভকারীদের সাথে কথা বলেছেন, যাতে তারা উত্তপ্ত না হন অথবা বিশৃঙ্খল আচরণ না করেন। এবং তার পরবর্তীতে আমরা দেখেছি যে বিক্ষোভকারী যারা রয়েছেন তারা কিন্তু সড়কের একটি অংশে তারা কিন্তু অবস্থান নিয়েছেন, এবং শান্তিপূর্ণ অবস্থানের মাধ্যমে তারা তাদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদগুলো করছেন। এবং সেই দৃশ্য কিন্তু এখন পর্যন্ত কিছুক্ষণ আগেও যেটি উত্তেজনাকর ছিল, সেটি এখন বলতে হবে যে কিছুটা স্বাভাবিক মনে হচ্ছে, একটু নিয়ন্ত্রণে মনে হচ্ছে পরিস্থিতি। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য শান্ত। শেখ হাসিনার ফাঁসির আদেশে সন্তুষ্ট নয় রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন বলেছেন, আসামি আদালতে উপস্থিত না থাকায় আইন অনুযায়ী আপিলের সুযোগ নেই। রায় শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। যে রায় দিয়েছে সে রায়টাকে মেনে নিয়ে আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। এর বাইরে আমার কিছু বক্তব্য নেই। আপিল করার সুযোগ নাই। সিলেট নগরীতে একটি গ্যারেজে আগুনে পুড়ে গেছে 8 মোটরসাইকেল সহ 9টি গাড়ি। তবে আগুনের ঘটনা নাশকতা কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। রোববার গভীর রাতে নগরীর পাঠানটোলা এলাকার গাড়ির গ্যারেজে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে, তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনের কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ। এর আগে শনিবার রাতে নগরীতে একটি যাত্রীবাহী বাস এবং অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছিল দুর্বৃত্তরা। 6টা ইউনিটে যারা কাজ করে, আমি সাথে আমার আমিও আসছি। আমরা যখন এসে আমরা অনেক অবস্থা দেখতে পাই, আমরা পাশের ভবন এবং বাসাবাড়ি সেগুলোকে আমরা সেভ করি। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের শতভাগ সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, এবারের নির্বাচন গতানুগতিক কোনো নির্বাচন নয়, বরং এটি দেশ রক্ষার নির্বাচন। সকালে 64 জেলার প্রশাসকদের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূস বলেন, আগামী নির্বাচন শুধু 5 বছরের সরকার গঠনের জন্য নয়, গণভোট যুক্ত হওয়ায় এটি অনেক বেশি তাৎপর্যপূর্ণ। আজকে এই সুযোগটা দেওয়ার জন্য প্রথমে ক্যাবিনেট সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য পদায়নকৃত 50 জেলা প্রশাসক সহ 64 জেলার প্রশাসকদের বৈঠক। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যেহেতু এটা ভিন্ন ধর্মী একটা নির্বাচন, সেজন্য একটা বিশেষ, এতে বিভিন্ন জেলার পরিস্থিতি তুলে ধরে কথা বলেন মাঠ প্রশাসনের কর্মকর্তারা। আর জেলা প্রশাসক নির্বাচনে কি ডিসিদের উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার বক্তব্যে গুরুত্ব পায় আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে মাঠ প্রশাসনকে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন ডক্টর ইউনূস। বোঝানো, জানানো, আমাদের সতর্ক থাকা, এটা আমাদের ব্যাপার, এটা আমাদেরকে ঠিক করতে হবে। কাজে এটা নিয়ে আলাপ করা, আমরা যেন অতীতের 5 বছরের নির্বাচনটাকে মাথার থেকে ফেলে দিই। এটা নতুন নির্বাচন, নতুন ভঙ্গির নির্বাচন, এটা গণ অভ্যুত্থানের নির্বাচন। প্রধান উপদেষ্টা বলেন, এটি গণ অভ্যুত্থান পরবর্তী নির্বাচন, তাই এটি গণ অভ্যুত্থানকে পূর্ণতা দেওয়ার নির্বাচন। সুষ্ঠু একটি ভোটের মধ্য দিয়েই জাতির জন্য এই শতাব্দীর গতিপথ নির্ধারিত হবে। এখানে আমাদের ভুল করার কোনো অবকাশ নেই, গাফিলতি করার কোনো অবকাশ নেই। এই নির্বাচনের মাধ্যমে এটা নতুন সরকার না, জাতি নবজীবন লাভ করবে। সেই নবজন্ম দেওয়ার জন্য আমরা যারা আজকে এখানে সমবেত আছি, তারা হলো এক ধরনের ধাত্রী।
নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করার উপর গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা। যেখানে বিশাল সংখ্যক একটা তরুণ ভোটার ভোট দিতে আসবে, যারা 15 বছর আগে ভোট দেওয়ার কথা তারা ভোট দিতে পারে নাই, তারা তখন ভোটারের বয়স হয়ে গিয়েছিল, তারা উৎসাহ সহকারে আসবে এবং উৎসাহ সহকারে আসার জন্য তাদেরকে উৎসাহিত করতে হবে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ইতোমধ্যে আগামী নির্বাচনের বিষয়ে উৎসাহ দেখাচ্ছেন বলেও বক্তব্যে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সুন্দরভাবে নির্বাচন হবে, সবার জন্য আমরা জোরে একটা হাততালি দিই। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। আর দর্শক, এই ছিল যমুনা নিউজের আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। নিরাপদে থাকবেন।